সরকার পতনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীনদের হেডকোয়ার্টারগুলো দখল করে তাদের পতন ঘটাবে জনগণ। বিএনপি মহাসচিবের দাবি, বিএনপির বিদেশিদের দরকার নেই, জনগণকে নিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানো হবে। শুক্রবার নোয়াখালীতে মেহনতি মানুষের পদযাত্রা কর্মসূচিতে এসব কথা বলেন মির্জা ফখরুল। মাসুদ পারভেজকে সাথে নিয়ে হেলাল আহমেদ সজীবের ক্যামেরায় আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। কৃষক, শ্রমিক, মৎস্যজীবী, তাঁতি সহ সব পেশাজীবী মেহনতি মানুষের এই পদযাত্রা সরকার পতনের স্লোগানে স্লোগানে মুখরিত রাজনীতির রাজপথ। মেঘনা ডাকাতিয়া পাড়ের এই জনপদ নোয়াখালীর মাইজদি শহীদভুল স্টেডিয়াম থেকে পদযাত্রায় যুক্ত হয় ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা সহ বৃহত্তর নোয়াখালীর হাজারো মানুষ। পথে পথে বাধার অভিযোগ কর্মীদের। পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকার মানুষের ভোটাধিকার হরণ করে আবারও ক্ষমতায় যাবার পায়তারা করছে। এবার তাদের সেই ষড়যন্ত্র সফল হবে না। তিনি দেন কঠিন হুঁশিয়ারিও। আমরা হরতাল দেইনি, তাই না? আমরা অবরোধ করিনি, কারণ আমরা এখন মনে করছি যে আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারকে ফেলে দিব। পারবো না আমরা এই পদযাত্রা করে জনগণকে সঙ্গে নিয়ে তাদের সমস্ত হেডকোয়ার্টার গুলোকে আমরা দখল করে নেব বন্ধু। ইনশাআল্লাহ সেই গণগণের অভ্যুত্থান সৃষ্টি করে আমরা সেটাকে জিতিয়ে দেব, মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করব বন্ধু। এক দফা এক দাবি, হাসিনা তুই কবে দাবি, তাই না? আমরা বলেছি যে হাসিনার অধীনে কোন সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না। ভালো ছেলের মতো, সুবোধ বালক বালিকার মতো পদত্যাগ করেন, সংসদ ভেঙে দেন এবং একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে নির্বাচন করার জন্য নির্বাচনকালীন সরকার গঠন করেন। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই দাবি আদায় করে একটি স্বচ্ছ নির্বাচন কমিশন দাবি আদায় করে বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন। মির্জা ফখরুল বলেন, সরকার পতনের এক দফা দাবিতে সবাই এখন ঐক্যবদ্ধ। তিনি বলেন, বিএনপি বিদেশিদের উপর নয়, দেশের জনগণের উপরই নির্ভর করা দল। বিদেশিদের কি বোঝাচ্ছে আমরা জানি না, দরকার নাই আমাদের বিদেশিদের। আমরা সোজা কথা বলতে চাই, এই দেশের মানুষ বুঝে গেছে যে শিয়ালের কাছে বারবার ওই কুমিরের বাচ্চা দেওয়া যাবে না, যাবে কারণ বারবারই খেয়ে ফেলবে। এইবার আর আমরা খেতে দেব না বন্ধুগণ। এইবার বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, এইবার বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ জেগে উঠেছে। আমরা কি আর 2014-18 মতো একটি ষড়যন্ত্র নির্বাচন করতে দেওয়া রাজি আছেন? প্রিয় ভাইরা, আরেকটি স্লোগান দেব, মুক্তি 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 চাই। মাইজদি শহীদভুল স্টেডিয়াম থেকে শুরু হয়ে নোয়াখালী গেট হয়ে একলাশপুরে গিয়ে শেষ হয় মেহনতি মানুষের দীর্ঘ পদযাত্রা। হাসান মাহমুদ, NTV নিউজ, নোয়াখালী। বিএনপি মিথ্যা তথ্য দিয়ে বিদেশিদের কাছ থেকে যে পক্ষপাতমূলক সমর্থন চেয়েছে তা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সহযোগী সংগঠনগুলোর সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময়কালে একথা জানান তিনি। আগস্ট থেকে শান্তি ও উন্নয়ন সমাবেশ নামে জেলায় জেলায় কর্মসূচি শুরু করবে আওয়ামী লীগ। তবে তার আগে 18 ও 19 জুলাই ঢাকায় শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করা হবে বলেও জানান কাদের। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। শুক্রবার বিকেলে দলের সহযোগী সংগঠনগুলোর শীর্ষ দুই নেতার সাথে মতবিনিময় করেন ও বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সভার শুরুতেই গণমাধ্যমের কাছে তুলে ধরেন সামনের দিনে দলের রাজনৈতিক কর্মসূচি। শান্তি ও উন্নয়ন সমাবেশ, এই শিরোনামে আমাদের বিভিন্ন সমাবেশ, এমনকি আগস্ট মাসেও আমাদের নেত্রী 30 তারিখে রংপুর যাবেন। প্রথমে শুরু করব শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা।
মহানগর দক্ষিণ 18 না 19 তারিখ হলো ঢাকা মহানগর উত্তর। বলেন, গণ অভ্যুত্থানের ডাক দিয়ে পদযাত্রা শুরু করায় বিএনপি নেতাদের ওপর কর্মীরা এখন হতাশ, আবার বিদেশিদের কাছ থেকে তাদের প্রত্যাশাও পূরণ হয়নি। বিএনপি মিথ্যা তথ্য উপস্থাপনের মতো বিদেশি প্রতিনিধিদের বিভ্রান্ত করার মাধ্যমে তাদের কাছ থেকে যে পক্ষপাতমূলক সমর্থন চেয়েছিল সেটা ব্যর্থ হয়েছে। অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো কিছু তারা বলেননি, তারা বলছে শান্তিপূর্ণ নির্বাচন। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না, বরং গণতন্ত্রকে ব্যাহত করতে চায় বলেও অভিযোগ করেন তিনি। গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার সন্ত্রাস, সহিংসতা সৃষ্টি করে নির্বাচন ভণ্ডুলের একটা অপচেষ্টা তাদের আছে, এবং এটা যদি হয় তাহলে তার দায় বিএনপিকেই নিতে হবে। সংঘাতের উস্কানি তারাই দিচ্ছে যারা শেখ হাসিনার জনপ্রিয়তাকে ভয় পায়, ভোটে গেলে হেরে যাবে, সেই জন্য তারা যাচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তাই বিএনপির ভয়ের প্রধান কারণ বলেও জানান ওবায়দুল কাদের। রোকন উদ্দিন, NTV নিউজ, ঢাকা। যে কোনো ধরনের সহিংসতা পরিহার করে অন্তর্ভুক্তিমূলক একটি অবাধ এবং সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে থাকার আহ্বান জানিয়ে মার্কিন আন্ডার সেক্রেটারি অফ স্টেট আজরা জিয়া বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচন বর্জনের মতো সিদ্ধান্তগুলো এখানকার রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ বিষয়। এখানে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতিকে তিনি ইতিবাচক মনে করছেন। সফরের অভিজ্ঞতা নিয়ে NTVর সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সম্পর্কের নানা আলোচিত বিষয় নিয়ে কথা বলেন আজরা জিয়া। জহিরুল আলমের রিপোর্টে বিস্তারিত। আগামী নির্বাচনকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব ও বিভিন্ন পদক্ষেপ নিয়ে চলছে নানা ব্যাখ্যা বিশ্লেষণ। সাক্ষাৎকারে এসব বিষয় জানতে চাওয়া হলে মার্কিন আন্ডার সেক্রেটারি আজরা জিয়া তাদের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, নিষেধাজ্ঞা বা ভিসা নীতির মাধ্যমে বাংলাদেশের উপর কোনো চাপ তৈরি নয়, গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করার লক্ষ্যেই এসব পদক্ষেপ। Madam Under Secretary, coming back to the free and fair election issue, there has been a lot of discussion. Some perceptions are also there that the United States is escalating pressure on Bangladesh about improving its democratic credentials, and you are just taking some actions like sanctions, which has been imposed in 2021, and visa restriction policy, which has also been enforced. That the United States is seeking to build a closer partnership with Bangladesh on democracy and human rights as well. So the 3C decision, as it's called, our announcement of this policy of visa restrictions for those who impede or seek to undermine free and fair elections, it was put forward absolutely in a spirit to support the Prime Minister's stated commitment to free and fair and peaceful elections. And that's something that I heard very affirmatively in the discussions we had. We have seen that two major parties, our warring parties, they have staged street rallies. And still the situation is confrontational. There is no consensus about the holding the election. The government is seemingly rigid to hold the election in the constitutional framework. They are saying that constitutional or the legal framework is absolutely fine. But the opposition, they are saying that they will not take part in the election. So, I mean, how the contentious issues will be resolved? All the issues that you raised, the question of potentially a caretaker government or a boycott, these are internal matters for the people of Bangladesh, and we don't see a role for the United States. And I just want to underscore a final point. We do not take sides between political parties. One message I would underscore is urging all parties to reject violence and to support a genuinely inclusive, peaceful, free and fair democratic process. Let's let the people of Bangladesh decide. বাংলাদেশে আগামী নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণের বিষয়ে যুক্তরাষ্ট্র ভেবে দেখছে বলেও জানান আন্ডার সেক্রেটারি আজরা জিয়া। Would the United States consider to send election observer to monitor the electoral process? Well, we are examining this question, and in fact, it did come up in the discussions. We are
aware of the government's openness to welcoming election observers. So this is something that we're assessing and will be in discussion with the government. It's something also that the United States does all over the world. র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রসঙ্গে তিনি বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কমেছে এটা ঠিক, তবে এখানে কতটা সংস্কার বা জবাবদিহিতা এসেছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগে সেটা দেখতে হবে। Since those sanctions were imposed, we have seen a constructive development in terms of a documented reduction in reported extrajudicial killings and enforced disappearances. But on the question of lifting the sanctions, I would underscore that we would need to see accountability for past and current abuses, meaningful reform of the institution of RAB, and I think these are considerations to take in mind with respect to a potential lifting of sanctions. বাংলাদেশের কাছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনা বা প্রস্তাব রয়েছে কিনা জানতে চাওয়া হয় এই সাক্ষাৎকারে। Let me be very clear on this. There is absolutely no plan on this. The United States respects Bangladesh's sovereignty, and there have not been any discussions about a potential lease of St. Martin's Island. ইন্দো প্যাসিফিক কৌশলে বাংলাদেশের সঙ্গে যে বিস্তর সহযোগিতার ক্ষেত্র রয়েছে তার বর্ণনা দেন আন্ডার সেক্রেটারি আজরা জিয়া। তিনি জানান, সহযোগিতার অংশ হিসেবে ফ্রিডম ফান্ড থেকে শিশু পাচার রোধে যুক্তরাষ্ট্র $10 লাখ সহযোগিতা দেবে। The Honorable Foreign Secretary and I did discuss ways that we could further translate what I see as a shared vision for the Indo-Pacific into concrete cooperation. And this cooperation is already occurring. One of the important areas is in combating transnational crime, and specifically trafficking in persons. আন্ডার সেক্রেটারি আজরা জিয়া রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন জানান, তবে তিনি বলেন ফেরত পাঠানোর বিষয়টি হতে হবে নিরাপদ ও মানবিক, জোরপূর্বক নয়। তিনি মিয়ানমার ও বাংলাদেশ সহ রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত $74 মিলিয়ন সহায়তার ঘোষণা দেন। I was very heartened to hear a direct affirmation from the government of Bangladesh in my meetings today on their commitment against any forced involuntary returns. এই সাক্ষাৎকারে বাংলাদেশের সঙ্গে নানা পর্যায়ে বন্ধুত্বের ধারাবাহিকতার বিষয়টি জোর দিয়ে তুলে ধরেন আন্ডার সেক্রেটারি আজরা জিয়া। জহিরুল আলম, NTV নিউজ, ঢাকা। ভারত থেকে বন্যার পানি আসায় তিস্তা, ধরলা, উপচে লালমনিরহাটের লোকালয়ে ঢুকে পড়েছে পানি। কুড়িগ্রামেও নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এই দুই জেলায় ঘরবন্দি হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। এদিকে সুনামগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ ও ধরলার শিমুলবাড়ি পয়েন্টে পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লালমনিরহাটের 5 উপজেলার সবকটি নদী তীরবর্তী এলাকায় পানি ঢুকে পড়েছে ইতোমধ্যে। এতে অন্তত 30,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ঘরে দৌড়ে পানি, গরু বাছুর নিয়ে মানুষ খুব একটা ক্ষয়ক্ষতির মধ্যে আছে। এলাকাতে পানিতে ডুবে গেছে, গরু ছাগল সমস্যা, খাবার খাওয়ার সমস্যা, পাকশাক ঘর পানি ঘর ডুবে গেছে। কুড়িগ্রামে বৃষ্টি আর পাহাড়ি ঢলে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ 16টি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে নদ নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 20,000 মানুষ। বন্যার কবলে পড়ায় দুর্ভোগ বেড়েছে মানুষজনের। এসব এলাকার রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ভেঙে পড়েছে যাতায়াত ব্যবস্থা। রাস্তা বর্ষক চলে গেছে, চলাচলে খুব সমস্যা হইতেছে। বাড়িতে হাঁস, কুরকা, ছাগল, ভেড়া নিয়ে, পোলাপান নিয়ে আমরা বড় দুর্ভোগে আছি। সুনামগঞ্জে সুরমা নদীর পানি ষোলগড় পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও ছাতক স্টেশনের সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে জেলার 12টি উপজেলার নিম্নাঞ্চলের বন্যার পানি থাকায় ভোগান্তিতে লাখো মানুষ। তবে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ সদর, দোয়ার বাজার ও ছাতক উপজেলার মানুষ। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন। আওয়ামী লীগের সাজানো প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভায় জি.এম. কাদের অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশে রাজনৈতিক বিভাজন এবং অর্থনৈতিক বৈষম্য তৈরি করেছে। লুটপাটের কারণে দলীয় লোকদের পকেট ভারী হয়েছে, সেই অর্থ দেশের বাইরে পাচার করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাজেহাল সাধারণ মানুষ। ক্ষমতা ধরে রাখতে আরেকটি সাজানো নির্বাচনের পথে হাঁটছে আওয়ামী লীগ সরকার। প্রশাসন ও নির্বাচন কমিশনে দলীয় লোকদের বসানো হয়েছে অভিযোগ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আগামী নির্বাচনও হবে সরকারের ছকে। যে নির্বাচন কমিশন, যে নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে, সেই নির্বাচন ব্যবস্থায় নির্বাচিত সরকার বলা যায় কি যায় না? যায় না। আওয়ামী লীগ নামে এবং বেনামে তাদের সরকার হয়ে গেছে, তারা তাদের সরকার নির্বাচিত করছে এবং তারা কাজ করছে তাদের সরকারের জন্য। এখন বলেন যে বেনামে আবার আওয়ামী লীগ কি? বেনামে আওয়ামী লীগ হলো যে লোকগুলি দেখবেন প্রশাসনে আছে, পুলিশে আছে, আর্মিতে আছে, সব জায়গায় আছে, দেখবেন আগ বাড়ায় বলবে আমার পরিবার আওয়ামী লীগ, আমি ছাত্রলীগ করতাম, আমি যুবলীগ করতাম, আমরা আওয়ামী লীগের, এবং তারা আওয়ামী লীগের মিটিংয়ে যায়, আওয়ামী লীগের স্লোগান দেয়, আওয়ামী লীগের ভাষায় কথা বলে। তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি আশা করলেও বিদেশিরা এসে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে কোনো কথাই বলেনি। এক দফা কর্মসূচি দেওয়ার পরদিন ফের ৩১ দফা দাবি তুললেও বিএনপি এখনও তাদের মূল দাবি জনগণের সামনে উত্থাপন করতে পারেনি বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। শুক্রবার সকালে চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে কম্পিউটার সায়েন্স কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি। নারায়ণগঞ্জের চাষারায় মহানগর ছাত্র দলের এক নেতা সহ 4 জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার রাতে শহরের কলেজ রোড এলাকায় এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় মহানগর ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল বাড়ি রাজীবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা জানান, মোবাইল ছিনতাইকারী আখ্যা দিয়ে 3 যুবককে মারধর করলে তাদের একজন তার মামাতো ভাই এবং মহানগর ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল বাড়ি রাজীবকে ফোন করে জানায়। এ সময় ঘটনাস্থলের আশপাশে থাকা রাজীব সেখানে ছুটে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয়। কোরবানি ঈদের 2 সপ্তাহ গড়ালেও সবজির বাজার এখনো চড়া। কমেনি কাঁচামরিচের দামের অস্থিরতাও, প্রতি কেজি বিক্রি হচ্ছে 300 টাকার আশপাশে। হঠাৎ করেই আলুর দাম যে বেড়েছিল তাও কমেনি, বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। তবে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে 170 টাকা কেজি দরে। রোকন উদ্দিনের আরেকটি রিপোর্ট। এক কাঁচামরিচের দাম বাড়তি, সেই হিসেব করে বাজারে এসে সাধারণ মানুষজন দেখছেন ঈদের পর হঠাৎ করেই যে বেশিরভাগ সবজির দাম বেড়েছিল তা আর কমেনি। এর মধ্যে টমেটো চলে গেছে ধরাছোঁয়ার বাইরে, প্রতি কেজি বিক্রি হচ্ছে 300 টাকার আশেপাশে। করলা বিক্রি হচ্ছে কেজি প্রতি 100 টাকার কাছাকাছি। লতি বেশি 60 টাকা, কলা 40 টাকা, তারপরে পেঁপে হইল 40 টাকা, কাঁকড় 60 টাকা, বরবটি 60 টাকা, গাজর 120 টাকা চায়নাটা। গত 1 মাস আগে টমেটো নিছি আমরা 30 টাকা করে, 40 টাকা করে, আর এখন টমেটো চাচ্ছে 300 টাকা কেজি। যারা মধ্যবিত্ত এরা বাজারে আসলে এই 500 টাকা নিয়ে আসলে মনে হয় না যে বাজার করলে বাজার হইতেছে, এমন লাগতেছে আর কি। খুবই ভয়াবহ অবস্থা বাজারে। বাজার মানে একদম সবকিছুর দাম বাড়তেই আছে। কারওয়ান বাজারে 10 বছরের বেশি সময় ধরে শুধু কাঁচামরিচ বিক্রি করেন রনি। এই সময়ে একবারই কাঁচামরিচের কেজি 400 টাকা উঠতে দেখেছিলেন। তাও হঠাৎ করেই যেমন বেড়েছিল তেমনই হঠাৎ করে কমেও এসেছিল। কিন্তু এবার তা কেন কমছে না তার উত্তর জানা নেই তারও। এখন থেকে 3 মাস আগে মরিচের দাম ছিল 20 থেকে 30 টাকা কেজি, আর এই 3 মাস পরে মরিচ হয়তো মাঝখানে ছিল 200 টাকা। 200 টাকার থেকে এখন দেশি মরিচ যেহেতু নাই তাই একটু এখন বেশি, 400 টাকা গেছে মাঝখানে, আজকে আবার একটু কম 300 টাকা। আলুর দামও গেল সপ্তাহে যে বেড়েছিল তাও আর কমেনি। তবে পেঁয়াজের দাম কমেছে কেজি প্রতি 5 থেকে 10 টাকা। আলু আগে 40 টাকা ছিল, 39 টাকা পাইকারি মূল্য আর কি 35 টাকা। আর পেঁয়াজ আগের সপ্তাহে ছিল 55 টাকা, এখন আজ যা 45 টাকা। সব মিলিয়ে গেল কয়েক মাস ধরে বাজারে এসে যে কি কিনবেন আর কতটুকু কিনবেন সেই হিসেব মেলাতেই হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষজন। না খেয়ে তো আর থাকা যাবে না, খেতে হলে হয়তো অন্য যে সাইটগুলো আছে অন্য সাইটগুলো একটু চাপাই দিলাম, অন্যান্য যে খরচটা আছে ওই খরচটা একটু চাপে এই বাজারের দিকে এই খরচটা একটু বাড়িয়ে দিলাম। হিসাব করে সামলাই, যেখানে 1 কেজি কিনতাম সেখানে হাফ কেজি কিনি। আর সংসার বড় হলে তো আবার বেশি লাগে, কিছু করার নাই।
তবে বাজারে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে 170 টাকা কেজির আশেপাশে, আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি 270 টাকার আশেপাশে। রোকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।